চলে এসেছি রিষড়ার সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দিরে। তো চলুন ভিতরে গিয়ে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। সিদ্ধার্থ রায় আর মন্দিরের ম্যানেজার। এই মন্দিরে 811 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে। জটাধর পাটগ্রাসী ভদ্র প্রতিষ্ঠা করেছেন মন্দিরটা। ওনার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে বাংলাদেশের পাবনা জেলায়। উনি পরে এসে শিষ্যদের কাছে আসতেন, তো শিষ্যদের বাড়িতে আসতেন, তারপর প্রত্যেকদিন সকালে গঙ্গা স্নান করতে যেতেন। একদিন গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন, যাওয়ার সময় তখন এখানে রিষড়াতে এত উন্নত জায়গা ছিল না, ঝোপ ঝাড় জঙ্গলে ভর্তি ছিল। পুকুরের পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই রাস্তার পাশ দিয়ে যখন উনি যাচ্ছিলেন উনি দেখেন যে পুকুরের পাড়ে একটা মহিলা একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তারপরে চলে যান উনি চান করে ফেরার সময় দেখেন আবারও দাঁড়িয়ে আছে। তো বাচ্চা মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? চারদিকে তো ঝোপ ঝাড় জঙ্গল আছে, এখানে তো পশু হিংস্র পশুরাও থাকে, তোমার কোনো ভয় ডর নেই যে তুমি একা একা দাঁড়িয়ে আছো? তখন এই মেয়েটা হেসে বলেন যে আমি কুকুরের ভেতরে আছি। তারপরে অদৃশ্য হয়ে গেল। তারপরে উনি রাত্রে স্বপ্ন দেখেন যে কুকুর থেকে ভেসে এই কোমর জল পর্যন্ত উঠে এসে মার যে এখন যে বর্তমান মূর্তিটা আছে ঠিক ওই রকম মূর্তিতে দেখা দিয়েছে। আর পরের দিন উনি জেলেদের ডেকে নিয়ে এসে কুকুরের জাল ফেলেন ওই মূর্তিটা দেওয়ার জন্য, কিন্তু মূর্তি পাননি। এই 811 খ্রিস্টাব্দে একটা মাটির ঘট পেয়েছে, সেই ঘরটা এখনো বর্তমান হয়। মাটির মূর্তিতে বাকি পুজো দেওয়া হচ্ছিল, ছোট মন্দির ছিল একটা। তারপরে 1995 সালে রিষড়ার সর্বসাধারণের সাহায্যে ওই মন্দির নির্মাণ হয়, কালো পাথরের মূর্তি তৈরি হয়। রিষড়া পূর্ণগড়ের রাজরাজেশ্বরী মন্দির আর রিষড়ার এই মা সিদ্ধেশ্বরী একই পাথরের মূর্তি দুটো তৈরি হয়। আগে এখানে প্রথমে খুব বলি হতো, এখন বলি হওয়া পুরো বন্ধ হয়ে গেছে। কালী পুজোর রাত্রে মাত্র বলি হয়, সেটা ট্রাস্ট নিজের এতে বলিটা প্রদান হয়। বসন্তী কালী পুজো হয়, বলহরানী কালী পুজো হয়, রক্ষা কালী পুজো হয়, মার বাৎসরিক উৎসব শুক্লা পঞ্চমীতে যে মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেটাও একটা উৎসবের তখন পুজো হয়। মা এছাড়া জন্মাষ্টমী হয়, মাকে কালী কৃষ্ণ রূপে করে সাজিয়ে কালী কৃষ্ণ রূপে চিন্তা করে পুজো করে। আমার নাম পবিত্র ভট্টাচার্য। মায়ের যে পুজো, নিত্য পুজো হয়, নিত্য ভোগ হয়, আর নিত্য 3 বার আরতি। একটা হচ্ছে মঙ্গল আরতি, একটা হচ্ছে ভোগ আরতি, আর একটা সন্ধ্যা। সকালবেলায় আপনার মঙ্গল আরতি হয় ভোরবেলাতে, ভোর 4:30, 12টা পর্যন্ত মায়ের পুজো হয়। 12টায় ভোগ হয়ে মাকে স্নান দেওয়া হয়, আবার 4:30 মন্দির খোলা হয়, পূজা আদি আরম্ভ হয়। মাকে পরিষ্কার করা হয়, ফুল টুল সব পরিষ্কার করে মায়ের আবার নতুন করে পুজো। সন্ধ্যা আরতি 7:30 সন্ধ্যা আরতি হয়। 8:15 মন্দির বন্ধ। আমার বাড়ি বর্ধমান জেলায় ভাতার থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম। আমাদের বাড়িতেও তারা মা আছে। আচ্ছা, সেও বিরাট জাগ্রত, সেও কথা শুনে। উনি না পাঠালে আমার ক্ষমতা নাই আমি এখানে আসা। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো বহুদিন এই মন্দিরে আছেন, এই মন্দিরে কিছু অলৌকিক কিছু ঘটনার মুখোমুখি বা সামনাসামনি হয়েছে, এরকম কিছু দৃশ্য দেখেছেন? আমার সামনেই হয়েছে। একবার এক ভদ্রমহিলা, আমি ভোগ আরতি করছি দুপুর বেলা, তো সেই সময় আরতি করছি আমি মাকে, তার মাকে তো খাওয়ানো হয় সেই সময়, তো সে হাউ হাউ করে কাঁদছে। আমার তখন বিরক্ত আসছে যে কি ব্যাপার, মাকে খাওয়াচ্ছি আর উনি কাঁদছেন, কি হয়েছে? যাক, ভোগ আরতি হয়ে গেল, আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি যেই উঠতে যাবো আমার পা দুটো জড়িয়ে ধরেছে। দরজা আমি এসে গিয়ে বলছে আমার ছেলেকে বাঁচান, বুঝলেন? 72 ঘন্টা টাইম দিয়েছে ডাক্তার। আমার যেটুকু ক্ষমতা আমি করলাম, ফুল বেলপাতা দিলাম, স্বর্ণামিত্র দিলাম, খাড়ার ঘর, ওই যে যেখানে বলিদান হয় মাটি নিয়ে যাবার জন্য গায়ে বুকে মাটিয়ে দেবেন, আর এগুলো সব ঠেকাবেন, স্বর্ণামিত্র গায়ে বুলিয়ে দেবেন, সমস্ত কিছু করবেন। তারপরের দিন ঠিক একই টাইমে উনি হাসতে হাসতে ছেলেকে ওইখানে নিয়ে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। অধিক রাত্রে এখানে অনেককে অনুভব করেছেন গঙ্গা স্নান করতে যাবে, আওয়াজ হয় অধিক রাত্রে, পায়ের ঘুমরে কিছু দেখা যায় না, পায়ের ঘুমরে আওয়াজ হয়, মা গঙ্গা স্নান করে ফিরে আসে। এখানে যারা আদি বাসিন্দা আছে তারা অনুভব করেছে, তারা কানেও শুনেছেন ঘুমরে আওয়াজ সত্যি।
এটি হচ্ছে আমাদের প্রাচীন পুজোর মধ্যে প্রথম রিসার গড়গুড়ি বাড়ির দুর্গোৎসব। একদা এই মন্দিরটা ছিল পুরোপুরি খড়ের চালা, তারপর আস্তে আস্তে বিবর্তন করে খড় উঠে এখন টিন হয়েছে। তা আমরা যে কজন বাড়ির এখনো পর্যন্ত ফ্যামিলি অবশিষ্ট আছি, আমরা 6 জন শরীর, তারা নিজের চেষ্টাতেই এই 400 বছরের দেবী মা দুর্গার আরাধনা এখনো পর্যন্ত করে আসছে। তাই এই বছর তার সঙ্গে আমাদের সারা বছর ধরে নিত্য যারা দেবদেবী আছেন, নারায়ণজি, গোপালজি, তাদের এখানেই মন্দিরেই সেবা করা হয়। এবং 50 বছর ধরে আমাদের কাঠামো ছিল। এই বছর আবার নতুন করে আমরা বাড়ির সবাই মিলে আবার নতুন করে মায়ের কাঠামো করছি। আমাদের কাঠামো পুজো হয় নন্দ উৎসবে, মানে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে আমাদের কাঠামো পুজো হয়, মানে বাঁশকে পুজো করে দেবী প্রতিমা বানানো হবে। আর একদা আমাদের এই বংশের পুজোতে আমরা শুনেছি মোষ বলি হতো, কিন্তু কালের প্রভাবে এখন বলি বন্ধ হয়ে গেছে। মায়ের যে খাঁড়া ছিল সেই খাঁড়া নিত্যদিন পুজো হয়। এইভাবেই আমরা মায়ের এই দুর্গোৎসব এখনো পর্যন্ত পালন করে চলেছি। এই শিবলিঙ্গর যেটা বৈশিষ্ট্য, যে এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি কোষ্ঠী পাথর, এবং এই শিবলিঙ্গটাকে পুরো পাটে পাটে 3টে পাট লিঙ্গ জুনি যেটা নিয়ে পুরো শিব ঠাকুর, সেটাকে পুরো মানে আলাদা করে ফেলা যায়। মানে এমনি শিব ঠাকুর আমরা যেটা দেখি সেটা পুরোপুরি ঢালাই বা একটা প্রস্তর খণ্ডের মধ্যে হয়, কিন্তু এনাকে আমরা যেটা দেখেছি পুরো প্যাঁচ ঘুরিয়ে খুলে ফেলা হয়। এটাই একটা আমাদের এই সিদ্ধেশ্বর শিবের প্রাচীন বৈশিষ্ট্য। নাম জয়দেব গড়গুড়ি। আমি এই পরিবারের একজন সদস্য। তা আমি জন্মে থেকে, আমার বয়স হয়ে গেল 48 বছর। আমি জন্মে থেকে দেখতে পাচ্ছি আমার বাড়ির এই মন্দিরগুলো, এবং যেটুকু আমরা আমাদের পুরনো ইতিহাস থেকে জানতে পেরেছি, 1716 শতাব্দে এই দুজন সাদা শিব এবং কালো শিব যে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রতিষ্ঠিত আনা হয়েছিল তখনকার দিনে নৌকো করে। এবং আমরা আমাদের প্রাচীন ইতিহাস থেকে জানতে পেরেছি এই শিবের মাথায় একদিন নাকি মণি জ্বলত। তা সময়ের সাপেক্ষে, সময়ের কালে সবই পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের যুগও আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা বাড়ির সমস্ত জ্যাঠা কাকা যারা আছেন সবাই মিলে সংঘবদ্ধভাবে সকাল বিকাল এই প্রভুর আমরা সেবা করি, এবং আগামী দিনেও করব এই আশা। এখন যাচ্ছি রিষড়ার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদকের দোকানে। আর বাঙালির কাছে মিষ্টি নিয়ে যা ইমোশন, মিষ্টি মানে একটা আলাদাই একটা টান। তার উপর আবার যদি সেই মিষ্টি হয় রিষড়ার ফেলু মোদকের মিষ্টির দোকানের মিষ্টি, তাহলে তার বলাই নয় কিছু। তো তাই আমরা এখন যাচ্ছি রিষড়ার ফেলু মোদক মিষ্টির দোকানে। ওখানে গিয়ে দেখবো কি কি মিষ্টি আছে, ওখানকার মিষ্টির ইতিহাস, কিভাবে এত নাম এত খ্যাতি। তো আমরাও যাচ্ছি, আপনিও চলুন। আমাদের ভিডিওটিতে দেখে যদি আপনাদের মনে হয় এই মিষ্টির দোকানের মিষ্টি খাওয়া দরকার আছে, অবশ্যই চলে আসবেন। হুগলি জেলার এই মিষ্টির দোকানটাই মোদক। এই মিষ্টির দোকানটা হচ্ছে সর্বপ্রাচীন, এটা হুগলি জেলার সর্বপ্রাচীন বলা যায়। এর আগেও থাকতে পারে কোনো দোকান হয়তো হয়েছিল, কিন্তু সেগুলো আর নেই বর্তমানে। আমাদের 5 ফুট আগে ব্রিটিশ আমলে গোল পাতার ঘর, কাঁচা মাটির এই জায়গাটাও কিছু আস্তে আস্তে না রাজপথ জিটি রোডও কাঁচা ছিল, মাটি তার উন্নতি হলে উন্নতি হয়। এই এখান থেকে প্রথমে ওই চিড়ে মুরগি বাতাসা রসমন্দি এইসব দিয়ে শুরু হয়েছে, পরে রসগোল্লা পান্তা কালি আমরা সন্দেশ। আজকে যেমন সময় পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে মিষ্টির মানুষের স্বাদ অনুযায়ী এখন বিভিন্ন রকম আইটেম আছে। এখানে সব থেকে বেশি সবকিছুই ঘিয়ে পড়ে, ঘি ছাড়া অন্য কিছু বুঝে। বড় বড় মানুষ এখানে এসেছে, খেয়েছে, তাদের বাড়িতেও নিয়ে যেতে পাওয়া যায়। ঠাকুর পরমহংসদেব এখানকার মিষ্টি খেতেন, ধন্য করে যেমন মিত্র মশাই বাড়িতে আসতেন,
সেই সময় মিষ্টি, গজা, কালোজাম, সন্দেশ, এগুলো বেলুন মধ্যে সন্দেশ আমাদের এখানে প্রথম রসগোল্লার মেশিন আসছে, তারপরে ব্যাঙ্গালোরে আসে, দেশে দেশে, তারপর এখন বিভিন্ন জায়গায় ডেভেলপ করেছে। এটা সম্ভব হাইজেনিক মেনটেন করে। চেষ্টা করে। আচ্ছা, আপনাদের মানে এই মুহূর্তে ফেমাস যদি কিছু মিষ্টি, মানে আপনাদের স্পেশালিটি যেগুলো, সেই ধরনের কিছু মিষ্টি যদি জিজ্ঞাসা করেছিলাম কি আছে? ফেমাস এখন গজা, কাস্তা গজা, কালোজাম, হেরিটেজ বলা যায়। আচ্ছা, গজাটা কি রিসরার অনেক আগে থেকে ফেমাস? কারণ অনেক জায়গায় পুরনো গজার অনেক নাম শুনেছি। গজাটা কি আপনাদের এখান থেকেই এখানে কাস্তা গজা হয় খুব। আগে আর একটা কাস্তা নিমকি হতো, যেটা কাজেও নিয়ে যেতে পারতো আমার মতো করে, সেই জিনিসটা আর শরৎ বোসের বাগান বাড়ি আছে, নেতাজি সুভাষ বোসের। উনি ওই শনি রবিবার করে উইকেন্ডে এখানে কাটিয়ে যেতেন বসা শুধু। তো উনি বন্ধুরা একবার জিজ্ঞাসা করেছিলেন ওনাকে যে রিসরায় ঘন ঘন যাও কি, তারপরে একটা জিনিস লোভনীয়, কাস্তা গজা, কালোজাম, সিঙ্গাড়া, পেটের মতোকে, আর গঙ্গার মাছ, টাটকা মাছ, টানেই আমি বেরিয়ে গেছিলাম। এটা আমার আমের হয়, সাদা হয়, আচ্ছা, শীতের সময় ঘুরে না। একটা ফেমাস সন্দেশ আছে মোহিনী সন্দেশ, যেটা আম আছে, চকলেট আছে, আর শীতের সময় ঘুরে নলেনপুরে। খুবই হিট ছোট্টা। এটা হলো মোহিনী সন্দেশ, যা বেলুড় মঠের নিত্য পূজায় ব্যবহার হয়। এই ফেলু মোদক থেকেই সেই মিষ্টি পাঠানো হয়। ফেলু মোদকে এসে কিছু মিষ্টি টেস্ট করার জন্য কিনতে যাচ্ছিলাম, তখন কাকু আমাদেরকে বলল পরে কিনবে, আগে কিছু মিষ্টি খেয়ে দেখো। কাকু প্রথমেই খাওয়ালো গরম গরম সিঙ্গারা। ফেলু মোদকে এসেছি, কাকু আমাদেরকে ম্যাঙ্গো রাবড়ি টেস্ট করাচ্ছে। অসাধারণ খেতে, পুরো অন্যরকম। ম্যাঙ্গোরা দারুণ খেতে। বিনা সাউন্ডে খেয়ে যাচ্ছে। এই হচ্ছে কালোজাম, দারুণ খেতে। আপনারা এলে আমরা যে যেগুলো ট্রাই করছি সেগুলো তো খাবেনই, আরো অনেক রকম ভ্যারাইটিস জিনিস পাবেন। এই হচ্ছে গজা, আর এই হচ্ছে মোহিনী সন্দেশ, যেটা এখানকার ফেমাস। হিস্টোরিক্যাল ডকুমেন্টে রিসরার ব্যাপারে বলা আছে যে এখানকার গজা খুব ফেমাস ছিল। তো সেই গজা, সেই গজা এবং ফেলু মোদক থেকেই সেই গজা ফেমাস হয়েছে। এই হচ্ছে ঝুড়ো দরবেশের বোঁদের। এরপরে কাকু আমাদের বলল মেশিনের সাহায্যে কিভাবে মিষ্টি তৈরি হচ্ছে সেটা গিয়ে ভিতরে দেখে আসতে। আর সত্যি বলতে কি, ভেতরে ঢুকে কিন্তু একটু অবাকই হলাম, কারণ এইভাবে মেশিনের সাহায্যে মিষ্টি তৈরি হওয়া আগে কোনোদিনও আমি দেখিনি। বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আর ভিতরটায় কিন্তু বেশ ভালো রকমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যন্ত্রের সাহায্যেই তৈরি হয় এই দোকানের জনপ্রিয় মিষ্টি মোহিনী সন্দেশ। সব শেষে বাড়ি ফেরার পথে এই দোকান থেকেই অনেক রকমের মিষ্টি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। উনি আজীবন কাজ করছেন এখানে ছোটবেলা থেকে। উনি কানে শুনতে পান না এবং মুখেও বলতে পারেন না, কিন্তু উনি ছোটবেলা থেকে কাজ করছেন এবং সমস্ত কিছু মেশিনারি কিরকম ভাবে চালাতে হয় এখন তো হয়েছে, তার আগে হাতে করা মিষ্টি সমস্ত কিছু ইনি করেন। একসময় রিষড়ার যাবতীয় উন্নতির মূলে ছিল এখানকার দাঁ বংশের পূর্বপুরুষ তিলকরাম দাঁ। এখানে মশলার ব্যবসায় তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। পরবর্তী ক্ষেত্রে যুদ্ধের বাজারে গান পাউডারের ব্যবসা করে দাঁ পরিবার চলে আসে কলকাতার জোড়াসাঁকোতে। রিষড়ার দাঁ পরিবারের কুলদেবতা শ্রী মদন গোপাল জিউয়ের রাস এখানে খুব বিখ্যাত ছিল।
আসলে এই ভিডিওটি বানানোর পূর্ব পরিকল্পনা ছিল না, তাই হঠাৎ করেই বানানো হয়েছে, তাই রিষড়ার অনেকগুলি জায়গা বাদ পড়ে গেছে। আশা করি পরবর্তীকালে এই স্থানের উপর আরো একটি ভিডিও বানাবো।